আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্যাট বেশি নিয়ে আলোচনা করব। আমরা মূলত ৩টি ধাপে ব্যাট বেশি নিয়ে আলোচনা করব। প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এরপরে আমরা আমাদের যে বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক অবস্থা ইত্যাদি নিয়ে এটার একটা আলোচনা করার চেষ্টা করব। তবে সবশেষে ব্যাট বেশির যেসব নেগেটিভ সাইড রয়েছে সেটা আলোচনা করার চেষ্টা করব। সেজন্য আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওতে থাকতে হবে। প্রথমে আমরা যদি ফান্ডামেন্টাল তথ্যগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে চাই যে ব্যাট বেশি একটি ফান্ডামেন্টাল কোম্পানি এবং এর ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো অবশ্যই অন্যান্য যে কোনো কোম্পানি থেকে আমি ভালো বলে মনে করছি। তবে এখানে তাদের যে ফান্ডামেন্টাল তথ্যগুলোর ক্ষেত্রে যেমন ইপিএস, তারপর ন্যাব, ডিভিডেন্ড, এগুলোর মধ্যে আমরা কেমন একটা অসামঞ্জস্য লক্ষ্য করছি। অর্থাৎ যেমন 2015, 16, 17 এ সময়ে একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু এখন কমে গেছে। এই চিত্রে দেখে মনে হতে পারে যে কমে গেছে, কিন্তু আসলে এটা কিন্তু কম না। কারণ বিগত বছরগুলোতে তারা কিন্তু ভালো স্টক ডিভিডেন্ড দিয়েছিল এবং 2018 এবং 2020 এই সময় তারা 200% করে স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এই কারণে তাদের যে শেয়ার বেড়ে যায় এবং শেয়ার বেড়ে যাওয়ার ফলে আপনার ইপিএস এবং এই যে নেট অ্যাসেট ভ্যালু এখানে তাদের যে ইম্প্যাক্ট পড়ে, এই জন্য এটা এখানে কম দেখাচ্ছে। তো কাজেই এই চিত্র দেখে এটা মনে করার কারণ নেই যে এদের সম্ভবত ইপিএস কি কমে গেল কিনা বা নেট অ্যাসেট ভ্যালু কমে গেল কিনা, এটা না। এই ক্ষেত্রে আপনারা যদি নেট প্রফিট গ্রোথ সেটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে তাদের কিন্তু নেট প্রফিট গ্রোথ সেটা কিন্তু এখানে ধারাবাহিকভাবে ভালো করছে। তো কাজে এইটুকু দেখে বুঝতে পারবেন যে তাদের ফান্ডামেন্টাল তথ্যে কোনো সমস্যা নেই। তবে এখানে একটা সমস্যা আছে, যেখানে হচ্ছে যে ফরেন শেয়ার হোল্ডিংটা কমে যাচ্ছে এবং এটা কিন্তু একটা বড় সমস্যা। এই পয়েন্টটা মনে রাখবেন, এটা কিন্তু একটা বড় সমস্যা। আর অন্যদিকে ইনস্টিটিউশন তাদের হোল্ডিং বৃদ্ধি করছে এবং হচ্ছে পাবলিক, অর্থাৎ ইনস্টিটিউশন এবং পাবলিক তাদের হোল্ডিং বৃদ্ধি করছে, অন্যদিকে ফরেন তাদের হোল্ডিং কমিয়ে দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্যাট বেশির প্রাইসের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট পড়ছে বলে আমি মনে করছি। আচ্ছা, এরপরে আমরা যদি তাদের টেকনিক্যাল সাইডটা দেখি তাহলে টেকনিক্যাল সাইডে আসলে তেমন কিছু দেখার নেই। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাট বেশির মূল্য ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই ধারাবাহিক পতনের পিছনে একটা অন্যতম কারণ হলো যে বর্তমান পরিস্থিতি। অর্থাৎ আপনারা জানেন যে 5ই আগস্টের পরে দেশের যে রাজনৈতিক অবস্থা, আপনারা জানেন যে কিছুদিন পর পর আন্দোলন বা ইত্যাদি এই ধরনের ঘটনা ঘটতেই আছে। তবে আমি বলি যে এই ঘটনাগুলো কিন্তু শেয়ার মার্কেটে তেমন একটা ইম্প্যাক্ট পড়ে নাই। যে বিষয়গুলো শেয়ার মার্কেটে ইম্প্যাক্ট পড়েছে সেটা হচ্ছে আপনার শেয়ার মার্কেটে অনেক পার্টি থাকে, গেমলার থাকে, মার্কেট মেকার থাকে, বড় বড় ইনভেস্টর থাকে, তারপরে ইনস্টিটিউশন যেমন ব্যাংক, বিমা, ট্রাস্ট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি। এরা কিন্তু অনেকেই লুজার, আর অনেকে আছে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, অনেকে ইনভেস্ট করছে না। সো এই কারণে মার্কেট একটা স্ট্যাগ হয়ে গেছে, অর্থাৎ মার্কেটে একটা স্থবিরতা চলে আসছে। বাট এই স্থবিরতা যদি কেটে যায় তাহলে হয়তো মার্কেট ভালো হবে এবং ব্যাট বেশির ক্ষেত্রেও এই ইম্প্যাক্টটা পড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাট বেশির যদি ট্রেন্ড লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এটা ডাউন ট্রেন্ডে আছে এই মুহূর্তে। আর এর প্রাইস বর্তমানে হচ্ছে 323 টাকা সামথিং। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে এর এখানে যে সাপোর্ট ভ্যালু হচ্ছে এবং মানে প্রাইসটা এই মুহূর্তে সাপোর্ট লেভেলেই রয়েছে, বেশ কমে রয়েছে, সাপোর্ট লেভেলে রয়েছে। এর থেকে কমার তো সম্ভাবনা দেখছি না। কিন্তু এখানে অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে আমরা কোনো ভলিউম দেখতে পাচ্ছি না।
তো কাজেই আপনাদেরকে মনে রাখতে হবে এখানে যখন ভলিউম আসবে তখন হয়তো এখানে যখন একটা ভলিউম আসবে, যখনই আসবে তখন কিন্তু এই শেয়ারটার দাম বৃদ্ধি পাবে, যেটা আমি মনে করছি আর কি। আর হচ্ছে এখানে আরেকটা ইন্ডিকেটর যেটা আমি সবসময় ফলো করি, যেমন হচ্ছে আপনার RSI, যেটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। RSI লেভেলটা কিন্তু যৌক্তিক পর্যায়ে রয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এক্ষেত্রে যতদিন পর্যন্ত ভলিউম এখানে না পাবে ততদিন পর্যন্ত আপনার এই শেয়ারের দামটা বাড়বে না। যেদিনকে দেখবেন যে এখানে ভলিউম পাচ্ছে সেদিন থেকে মনে করবেন যে এই শেয়ারের দাম আশা করি বাড়বে। আর এই মুহূর্তে যদি রাজনৈতিক পরিস্থিতি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে দেশের অবস্থা স্থিতিশীল রয়েছে, ডক্টর ইউনূস ভালোভাবে কাজ করছে এবং আগামী 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সম্ভবত আমাদের দেশে অনেক বড় বড় ইনভেস্টর আসবে এবং তারা আমাদের দেশে আসা এটা একটা শেয়ার মার্কেটের জন্য এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত বলে আমি মনে করছি। তো সবশেষে এটুকু আমি বলতে চাচ্ছি যে মোটামুটি আপনাদেরকে ফান্ডামেন্টাল তথ্যগুলো দেখালাম, আর যেটা টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে এই চার্ট বিশ্লেষণের ক্ষেত্রে তেমন মানে এত কঠিনভাবে বিশ্লেষণ করার দরকার নেই। আপনারা শুধু ট্রেন্ড লক্ষ্য করবেন। এটার মাইনাস পয়েন্ট হলো এটা এখনও ডাউন ট্রেন্ডে রয়েছে, আর প্লাস পয়েন্ট হলো এটার প্রাইসটা সাপোর্ট লেভেলে রয়েছে 320 টাকার মধ্যে রয়েছে। তো কাজেই এটা একটা বাইং জোন হিসাবে আমি মনে করছি। আরেকটা প্লাস পয়েন্ট হলো যে RSI ইন্ডেক্স খুব নিচে আছে। RSI ইন্ডেক্স নিচে থাকার অর্থ হলো যে সেল প্রেশার বেশি এবং বাই প্রেশার কম। তো এটাকে একটা মাইনাস পয়েন্ট ধরতে পারেন, যেহেতু এখন আসলে বায়ার কম আছে। তো এখানে যখন ভলিউম পাবে অর্থাৎ তখন বায়ার আসবে, সেক্ষেত্রে এই শেয়ারের সুদিন হবে বলে আমি মনে করছি। তারপরেও সিদ্ধান্ত আপনাদের। শেয়ার মার্কেট সত্যিকার অর্থে অনেক কঠিন বিষয়, আবার সহজ। হ্যাঁ, যদি আপনারা ভালোভাবে একটু চিন্তা করেন তাহলে সহজ। আর যদি কোনো কিছু চিন্তা না করেন, শেয়ার বিবেচনার ক্ষেত্রে যদি আপনারা ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, সিদ্ধান্ত আপনাদের। আশা করি এ ধরনের আরও অ্যানালিসিস আসবে ইনশাল্লাহ, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।